ইউসুফ পাঠান আজ অব্দি ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার পর কোনোদিন বক্তব্য রাখেনি। ইউসুফ পাঠান আজ অব্দি মুর্শিদাবাদ দাঙ্গার পর তার কোনো বক্তব্য শুনতে পাওয়া যায়নি। শশী থারুরের বান্ধবী এবং শশী থারুরের সেই বান্ধবী যিনি সন্দেহজনকভাবে বিদেশের মাটিতে মারা যান, সংসদে দাঁড়িয়ে, নান আদার ওয়্যার, অন্য কোনো জায়গায় নয়, সংসদে দাঁড়িয়ে শশী থারুরের সেই বান্ধবীকে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 50 কোটি টাকার গার্লফ্রেন্ড বলে কটাক্ষ করেছিলেন। কেউ একজন প্রশংসা করছে, তখন তাকে মনে রাখতে হবে তার প্রতি কি কি কটাক্ষ অতীতে এই সরকার এবং এই সরকারের শীর্ষ নেতৃত্ব করেছিল। শুধু নামে বিজেপি হলে তো হবে না, তাকে বাস্তবিকই বিজেপি হতে হবে। এবং এই বক্তব্যটা আমার নয়, এই বক্তব্যটা সেই সময় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে সবাই তাবড় নেতারা দিয়েছিলেন। অভিষেক ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন জাপানে দাঁড়িয়ে, সেই বক্তব্যের ছত্রে ছত্রে ভারত সরকারের সমর্থন উঠে এসছে, সমর্থন প্রতিভাত হয়েছে, সেটাই স্বাভাবিক। অপারেশন সিন্দুর তোমরা সবাই জানো, দুজন সেনাবাহিনীর বীর জওয়ানের মস্তিষ্ক প্রসূত একটা লোগো। সেই লোগোর ট্রেডমার্কের আবেদন কারা করলো? নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ রিলায়েন্স, তারা পরবর্তীকালে নাম উঠিয়ে নিয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে বালাজি টেলিফিল্ম সহ আরও 4টে এরকম কি বলবো, মানে বিগ বাজেট প্রোডাকশন হাউস। আমাদের দেশপ্রেমের আবেগ কি ব্যবসা করার জিনিস? ইতিহাস কি বলতো, ইতিহাস খুব নির্মম, এবং আজকে এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে সব ইতিহাসের ফুটপ্রিন্টটা একটা স্মার্টফোনের একটা আঙুলের ডগায় থাকে। ভারতবর্ষের সেনাবাহিনীকে কোনো নির্বাচনী কারণে ব্যবহার করা যায় না, অ্যাকর্ডিং টু ভারতীয় নির্বাচন সংহিতা, নির্বাচন আচার সংহিতা। আমি কোনো আর্মির লোগো, আমি কোনো আর্মির আইকন দিয়ে কোনো রাজনৈতিক পোস্টার দিতে পারি না। নরেন্দ্র মোদী যে সবুজ ইউনিফর্ম পরে, মাথায় হাতে একটা ওই হেলমেট নিয়ে নামছেন, ওই ইউনিফর্মটা অর্জন করতে হয়। এটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন চলছে না। তুমি যদি সাফল্যের কৃতিত্ব নিতে চাও, ব্যর্থতার দায়ভার নিতে হবে তোমাকে। এখনো প্রশ্ন করছি, সেই 4 জন গেল কোথায়? অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতীয় একটি প্রতিনিধি দল, ইতিমধ্যে আমরা জানি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ঘটনা ঘটেছে বা যে আতঙ্কবাদীদের যে সিচুয়েশন আমরা দেখেছিলাম, পেহেলগাম ঘটনা থেকে শুরু করে সমস্ত সর্বত্রভাবে প্রচার করছেন, এবং তার মধ্যে রয়েছেন শশী থারুর। আমরা জানি একদম এই যে ডেলিগেশন টিম রয়েছে, তার নাম থাকা বা না থাকা একদম প্রথম থেকেই কিন্তু তিনি খবরের শিরোনামে ছিলেন। আবারও ইতিমধ্যে তিনি বক্তব্য দিয়েছেন অপারেশন সিঁদুর নিয়ে, এবং সেই বক্তব্যের পরে আবারও তিনি খবরের শিরোনামে আসছেন, কিন্তু এবার শিরোনামে আসছেন তিনি অন্য আরেকজন কংগ্রেস নেতা, তাকে নিয়ে, তাকে ঘিরে মন্তব্য করায়। যেটা বলা হচ্ছে যে তিনি এখন যেটি প্রচার করছেন, সেই প্রচারের মধ্য দিয়ে তিনি নাকি বিজেপির সুপার স্পোক্স পারসন হয়ে গেছেন, এমনটাই উদিত রাজ তিনি বলেছেন। কি বলবেন? আচ্ছা, তোমার এই প্রশ্নে অনেকগুলো ভাগ আছে। এক, অপারেশন সিন্দুরের সাফল্য বর্ণনা করে ভারতবর্ষের যে প্রতিনিধি দল নির্বাচনের নিয়ে যে বিতর্ক হয়েছিল, সেই বিষয়ে প্রথমে দু একটা কথা বলা খুব জরুরি। এক, ইতিপূর্বেই, মানে এটা প্রথমবার নয়, ভারতবর্ষের ইতিহাসে একাধিকবার এরকম সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে দৌত্য করতে পাঠানো হয়েছে। যেমন ধরো, পিভি নরসিম্হা রাওয়ের সময় অটল বিহারী বাজপেয়ীকে পাঠানো হয়েছিল ইউএনওতে। মনমোহন সিংয়ের সময়, যার সুবাদে, মনমোহন সিংয়ের পাঠানো প্রতিনিধি দলের সুবাদে পাকিস্তানকে গ্রে লিস্টের অন্তর্ভুক্ত করা হয়েছিল, ফলে তাদের বৈদেশিক অনুদান বন্ধ হয়ে গেছিলো। এবং এই প্রত্যেকটা প্রতিনিধি দলেই কিন্তু সর্বদলীয় প্রতিনিধি দল ছিল, এবং সেখানে অটল বিহারী বাজপেয়ী যেমন ছিলেন, মানে কংগ্রেসের পাঠানো প্রতিনিধি দলে অটল বিহারী বাজপেয়ী যেমন ছিলেন, লালু প্রসাদ যাদব তেমন ছিলেন, এল.কে. আডবাণী ছিলেন, ইত্যাদি লোকেরা ছিলেন। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এই প্রতিনিধি নির্বাচনটা সরকার করতো না, এই প্রতিনিধি আবেদন জানিয়ে বিরুদ্ধ বা বিপক্ষ রাজনৈতিক দলের কাছে আবেদন করানো হতো। ফর এক্সাম্পল, মুরলী মনোহর যোশীর কাছে হয়তো মনমোহন সিং আবেদন করলেন, যে তার কারণ মুরলী মনোহর যোশী UPA 1-এর সময় বিজেপির
উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিল, তার কাছে আবেদন করা হয়েছিল যে আপনারা আপনাদের যোগ্য প্রতিনিধিদের পাঠান, আমরা 26/11 প্রেক্ষিতে সারা পৃথিবীতে দৌত্য করতে প্রতিনিধি দল পাঠাবো। সেখান থেকে লোক পাঠানো হয়েছিল, তার ভেতর কখনো প্রমোদ মহাজনের সুশীল কুমার শিন্ডে যেমন ছিলেন কংগ্রেসের, আমাদের ফারুক আবদুল্লাহ ছিলেন, তারপর জয়রাম রমেশ ছিলেন, এবং অবশ্যই বিজেপির নেত্রীরাও ছিলেন। এবং সেই বিজেপি থেকে কে যাবে না সেটা কংগ্রেস ঠিক করে দিত না। কিন্তু এইবার আমরা প্রথমবার দেখলাম কিরণ রিজিজু, তিনি শুধুমাত্র কংগ্রেসের ক্ষেত্রে নয়, তৃণমূলের ক্ষেত্রেও দেখলাম ইউসুফ পাঠানের নাম তারা প্রপোজ করেন। আচ্ছা তোমরা বলো তো, ইউসুফ পাঠানকে পাঠানো উচিত কি উচিত না? ইউসুফ পাঠানকে সিলেক্ট করার যৌক্তিকতাটা কি? ইউসুফ পাঠান আজ অবধি ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার পর কোনো দিন বক্তব্য রাখেনি। ইউসুফ পাঠান আজ অবধি মুর্শিদাবাদ দাঙ্গার পর তার কোনো বক্তব্য শুনতে পাওয়া যায়নি। এমন একজন নৈর্ব্যক্তিক নিষ্ক্রিয় এমপিকে সিলেক্ট করার কারণ কি? শুধুমাত্র মুসলিম বলে বা শুধুমাত্র গুজরাটি মুসলিম বলে? যদি সেটা যুক্তি হয়ে থাকে, তাহলে কংগ্রেসের যে প্রতিনিধি দল কংগ্রেস যে প্রপোজ করেছিল তার ভেতর কার কার নাম ছিল? তার ভেতর নাম ছিল নাসির হুসেন, যিনি কেরালা থেকে নির্বাচিত, কর্ণাটক থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ, তিনিও তো সংখ্যালঘু সমাজের প্রতি, এবং তিনি অত্যন্ত সুবক্তা। আমাদের গৌরব গগৈ ছিলেন, অমরিন্দর সিং ছিলেন। এরা প্রত্যেকেই সুবক্তা এবং এদের আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধে বক্তব্য রাখার ক্ষমতা, যোগ্যতা, দক্ষতা তিনটেই আছে। তাহলে তাদেরকে কেন সিলেক্ট করা হলো না? এই যে সিলেকশন, তার ভেতর একটা রাজনীতি ছিল। তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, এবং তোমাদের সুবাদে দর্শকদেরও মনে করিয়ে দিতে চাই, আজ থেকে 4 বছর আগে 2021 সালে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসবার পর পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবে না, সেটা নিয়ে অসম্ভব একটা বিতর্ক শুরু হয়েছিল। প্রথমে মুকুল রায়, তারপর কৃষ্ণ কল্যাণী, এবং এই দুজনের প্রত্যেকেই বিজেপি বিধায়ক থাকাকালীন দল বদল করেন এবং তারা কোনো দিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। তাই খাতায় কলমে এরা বিজেপি বিধায়ক হিসেবেই পিএসসি কমিটির চেয়ারম্যান হয়েছিল। আমি খুব ভুল না হলে বিজেপির তরফ থেকে নাম দেওয়া হয়েছিল অশোক লাহিড়ী। এবার আমার প্রশ্ন, তখন বিজেপির পক্ষ থেকে কি বলা হয়েছিল প্রত্যেকে আপনারা দেখে নেবেন, যে সেই সময়ের আর্কাইভ, সেই সময়ের খবরের কাগজে, যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, যেটা বিরোধীদের তরফ থেকে বা বিরোধী দলের তরফ থেকে সেটা নির্বাচিত হওয়া উচিত, শুধু নামে বিজেপি হলে তো হবে না, তাকে বাস্তবিকই বিজেপি হতে হবে। এবং এই বক্তব্যটা আমার নয়, এই বক্তব্যটা সেই সময় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে সবাই তাবড় নেতারা দিয়েছিলেন। তাহলে সেটা যদি যুক্তি হয়, তাহলে সর্বদলীয় বৈঠকে বা সর্বদলীয় প্রতিনিধি দলে কংগ্রেসের কে প্রতিনিধি থাকবে, তৃণমূলের কে প্রতিনিধি থাকবে, ডিএমকের কে প্রতিনিধি থাকবে, সেটা কি করে বিজেপি ঠিক করে দিতে পারে? আপনি বলছেন যে শশী থারুরের নাম যেখানে দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে, তার মধ্যে রাজনীতি রয়েছে। শুধু শশী থারুরের ক্ষেত্রে এটা তো একটা অধিকারের ব্যাপার। আমি শুধু শশী থারুরের কথা বলছি না, শশী থারুরেরটাও বলছি, আমি ইউসুফ পাঠানেরটা বলছি। ধরে নাও আজকে তুমি আমার ইন্টারভিউ নিতে এসছো, বাংলাহান ঠিক করে দিয়েছে যে তুমি আমার ইন্টারভিউ নিতে আসবে। হঠাৎ করে কেউ বাংলাহান্টের ট্যাগ পরে এসে তো আমার ইন্টারভিউ নিতে পারবে না। সবার তো একটা হায়ারার্কি আছে। আমি এখানে বক্তব্য দিচ্ছি কারণ আমাকে দল সেই ক্ষমতাটা দিয়েছে। দল ক্ষমতা না দিলে তো আমি, কংগ্রেসের কয়েক লক্ষ কর্মী আছে, তুমি তো সবার কাছে সাক্ষাৎকার নিতে যাও না। তুমি কেন আমার কাছে আসো? তার কারণ আমাকে দল সেই ক্ষমতাটা দিয়েছে বলে, দল সেই অধিকারটা দিয়েছে যে অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের তরফে বক্তব্য দিতে পারেন, হি ইজ এলিজিবল। ঠিক আছে, পার্থক্যটা বুঝলে? এবার শশী থারুরের দক্ষতা বা যোগ্যতা নিয়ে বক্তব্য দেওয়া আমার কাছে, মানে আমার মতো সাধারণ মানুষের কাছে বাতুলতা। তিনি দীর্ঘকালীন, তার আন্তর্জাতিক এক্সপোজার, তার বক্তব্যের ধার, তার বক্তব্যের ওজন অসম্ভব ভালো। এবার তার সব বক্তব্য সবসময় আমাদের দলীয় সিদ্ধান্তের অনুকূল হয় না। এবং তুমি দেখবে জয়রাম রমেশ
দ্ব্যর্থহীন ভাষায় সেই একই কথা বলেছে। এবার তুমি শুধু আলাদা করে কেন শশী থারুরকে আইডেন্টিফাই করছো? অভিষেক ব্যানার্জি বা আসাউদ্দিন ওয়েসি কিন্তু নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক হিসেবে সারা ভারতবর্ষে পরিচিত। বা অভিষেক ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন জাপানে দাঁড়িয়ে, সেই বক্তব্যের ছত্রে ছত্রে ভারত সরকারের সমর্থন উঠে এসছে, সমর্থন প্রতিভাত হয়েছে, সেটাই স্বাভাবিক। তার মানে কি আমরা আশা করব যে অভিষেক ব্যানার্জি অদূর ভবিষ্যতে বিজেপি জয়েন করবে? সেটা সময় বলবে। এবার শশী থারুরের বক্তব্যের সঙ্গে কেন কংগ্রেসি হিসেবে বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সময় সহমত পোষণ করছে না, তার একটা ইতিহাস আছে। শশী থারুরের ক্ষেত্রেও সেই একই ইতিহাস প্রযোজ্য। সুনন্দা পুষ্করের নাম মনে আছে? শশী থারুরের বান্ধবী এবং শশী থারুরের সেই বান্ধবী যিনি সন্দেহজনকভাবে বিদেশের মাটিতে মারা যান, সংসদে দাঁড়িয়ে, নান আদার ওয়্যার, অন্য কোনো জায়গায় নয়, সংসদে দাঁড়িয়ে শশী থারুরের সেই বান্ধবীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 50 কোটি টাকার গার্লফ্রেন্ড বলে কটাক্ষ করেছিলেন। খুব একটা রুচিশীল বক্তব্য ছিল। তার সেই দুর্ভাগ্যজনক মৃত্যু বা তার সেই সন্দিগ্ধ মৃত্যুর প্রেক্ষিতে বিজেপির বিভিন্ন নেতা ইনক্লুডিং সুব্রমণিয়াম স্বামী দিল্লি পুলিশকে কি অভিযোগ করেছিলেন? দিল্লি পুলিশকে অভিযোগ করেছিলেন তারা এভিডেন্স ট্যাম্পার করছে। শশী থারুর এই ঘটনার ক্ষেত্রে বা এই দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে নাকি তিনি কনস্পিরেসি করেছেন। এবার সমস্যাটা হচ্ছে যে ইতিহাস কি বলতো, ইতিহাস খুব নির্মম, এবং আজকে এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে সব ইতিহাসের ফুটপ্রিন্টটা একটা স্মার্টফোনের একটা আঙুলের ডগায় থাকে। আমি যা যা বক্তব্য বললাম সেই প্রত্যেকটা বক্তব্যের ঐতিহাসিকভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে। আজকে যখন নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের কেউ একজন প্রশংসা করছে, তখন তাকে মনে রাখতে হবে তার প্রতি কী কী কটাক্ষ অতীতে এই সরকার এবং এই সরকারের শীর্ষ নেতৃত্ব করেছিল। 3, উদিত রাজ এবং জয়রাম রমেশ এবং পবন খেরা যে বক্তব্য বলেছেন, তার একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে 1965 থেকে 1971 থেকে শুরু করে রাজীব গান্ধীর সময় পর্যন্ত বা ইভিন 26/11 সময় পর্যন্ত বা মনমোহন সিংয়ের সময় আমরা একাধিকবার এরকম ঘটনা ঘটিয়েছি। সার্জিক্যাল স্ট্রাইক UPA 1 UPA 2 সময় হয়েছে একাধিকবার। 1971 ঘটনা তো আমরা সবাই জানি। অপারেশন রাজীব, যারা এই বক্তব্যের সঙ্গে সাযুজ্য রাখছেন না, দয়া করে উইকিপিডিয়ায় দেখুন। শুধুমাত্র বাংলাদেশকে আমরা বা বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রেই কংগ্রেস ভূমিকা রাখেনি। শ্রীলঙ্কাতে, জাফনাতে LTTর দুর্দমনীয় যে প্রভাব, সেটাকে শান্ত করেছিল ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্স IPKF, তার নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, যার জন্য রাজীব গান্ধীকে LTTর হাতে মারা যেতে হয়। এটাও ইতিহাস। ওই যে বললাম ইতিহাস খুব নির্মম হয়। শুধুমাত্র শ্রীলঙ্কা নয়, মালদ্বীপ খুব এরকমই আরেকটা সামরিক অভ্যুত্থান এবং এরকমই একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল ওখানে। সেখানকার সরকার পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সবার আগে রেসপন্স করেছিল রাজীব গান্ধী, এবং তার সেই রেসপন্সের পরিপ্রেক্ষিতে তদানীন্তন আমেরিকান সরকার এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার বলেছিলেন ভারতবর্ষের এবং রাজীব গান্ধীর সময়োচিত সিদ্ধান্তের জন্যে মালদ্বীপসে আজকে এই মুহূর্তে এই গণ অভ্যুত্থানটা বা সামরিক অভ্যুত্থানটা আটকে দেওয়া গেল। আমরা এগুলো নিয়ে কোনো ওয়েব সিরিজ বানাইনি, এগুলো নিয়ে কোনো ঢক্কা নিনাদ করি। বলছেন যে এই মুহূর্তে সরকার যেটা করছে সেটা সেনাবাহিনীর কৃতিত্বকে নিজের কৃতিত্ব হিসেবে চালানোর বা প্রচারের চেষ্টা করছে। একদম ঠিক। এবার তুমি যে গুরুত্বপূর্ণ কথাটা বললে, শুধুমাত্র সেনাবাহিনীর কৃতিত্বকে নিজের কৃতিত্ব। অপারেশন সিন্দুর তোমরা সবাই জানো, 2জন সেনাবাহিনীর বীর জওয়ানের মস্তিষ্ক প্রসূত একটা লোগো। সেই লোগোর ট্রেডমার্কের আবেদন কারা করল?
নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ রিলায়েন্স, তারা পরবর্তীকালে নাম উঠিয়ে নিয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে বালাজি টেলিফিল্ম সহ আরও 4টে এরকম কি বলবো মানে বিগ বাজেট প্রোডাকশন হাউস। আমাদের দেশপ্রেমের আবেগ কি ব্যবসা করার জিনিস? অপারেশন সিন্দুর নিয়ে সারা ভারতবর্ষে, সারা সব জায়গাতে তোমরা দেখেছো হোর্ডিং, শুধু প্রথমবার অপারেশন হোর্ডিং নিয়ে নয়, এই অপারেশন সিন্দুর নিয়ে নয়, এর আগে পেহেলগাঁও অ্যাটাকের সময় যে মানে উড়িতে বা এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে, যারা জানেন না তারা জেনে নিন, ভারতবর্ষের সেনাবাহিনীকে কোনো নির্বাচনী কারণে ব্যবহার করা যায় না। অ্যাকর্ডিং টু ভারতীয় নির্বাচন সংহিতা, নির্বাচন আচার সংহিতা, আমি কোনো আর্মির লোগো, আমি কোনো আর্মির আইকন দিয়ে কোনো রাজনৈতিক পোস্টার দিতে পারি না। যদি এই আইনটা না থাকতো, বিশ্বাস করুন, 1965, 1971, তারপর রাজীব গান্ধীর সময় জাফনা থেকে শুরু করে 2008, আমরা সারা ভারতবর্ষে পোস্টারে পোস্টারে 6 লাভ করে দিতে পারতাম। আমরা ভারতবর্ষের আইনটা মেনে চলি। আজকে নরেন্দ্র মোদী সম্ভবত উত্তরবঙ্গে আসছেন, এই ওয়েদারে উনি নামতে পারবেন কি পারবেন না, ওনার সিকিম যাওয়ার কথা ছিল, সেটা ভেস্তে গেছে। উত্তরবঙ্গের সভা হবে কি না সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে লিখে দিচ্ছি, কারণ গত 7 দিন 10 দিনে প্রত্যেকটা, ইভেন বিহারে নির্বাচনী জনসভা থেকে উনি অপারেশন সিন্দুরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন। সব কিছু একটা লিমিট আছে। ভারতবর্ষের তিন সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে বলো তো? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়, ভারতবর্ষের রাষ্ট্রপতি, এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি কিন্তু অরাজনৈতিক একটা পোস্ট। ভারতবর্ষের রাষ্ট্রপতি এই 3টে যে আমার সিকিউরিটি ফোর্সেস আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3 জনের সুপ্রিম কমান্ডার হিসেবে তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু নরেন্দ্র মোদী যে সবুজ ইউনিফর্ম পরে, মাথায় হাতে একটা ওই হেলমেট নিয়ে নামছেন, ওই ইউনিফর্মটা অর্জন করতে হয়। এটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশান চলছে না। গোবিন্দার রাজাবাবু মনে আছে যে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর ইউনিফর্ম চেঞ্জ করতো? একটা সিনেমা চলছে না। যে কেউ, আমি যদি কালো কোটটা পরবার অধিকার তখনই পাই যখন আমি ওকালতিটা পাশ করেছি। একজন ডাক্তার সাদা এপ্রনটা পরার অধিকার তখন পায় যখন সে MBBS হয়। ঠিক সেরকম আমার যারা সেনাবাহিনী, যারা আমার ভারতবর্ষের কি বলবো সার্বভৌমত্বের রক্ষাকারী, তারা কিন্তু ফটো অপটিক্স করবার জন্য ওই ড্রেসটা পরে না। সেই ড্রেসটার ভেতর তাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধিকার আছে। আমার বক্তব্য নিতে হবে না, যে কোনো রিটায়ার্ড আর্মি পার্সনকে গিয়ে জিজ্ঞাসা করো, তারা হয়তো বলতে কুণ্ঠাবোধ করবেন, কিন্তু মনে মনে বলবেন এটা কি ছ্যাবলামো হচ্ছে। এবং কর্নেল GD বক্সি, আমি বলিনি, কর্নেল GD বক্সি কিন্তু নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের অত্যন্ত ব্লু আইড বয় ছিলেন, অত্যন্ত চোখের মণি ছিলেন। তিনিও একই কথা বলছেন, যেটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হচ্ছে নাকি? তুমি এই ইউনিফর্মটা কি ছেলে খেলার পর্যায়ে নিয়ে আসছো? এগুলো প্রশ্ন। অপারেশন সিন্দুর আমাদের ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রশ্নে একটা মাইল ফলক। ঠিক যেরকম মাইল ফলক 1965, 1971, 1999 কার্গিল যুদ্ধ, বা তারপরে তার আগে জাফনা। এটা কিন্তু আমরা কি সেই অপারেশন সিন্দুর যদি রাজনৈতিক উদ্দেশ্যে কেউ ব্যবহার করতে চায়, তাহলে তাকে মনে করিয়ে দিতে হবে যে শোনো, তুমি যদি সাফল্যের কৃতিত্ব নিতে চাও, ব্যর্থতার দায়ভার নিতে হবে তোমাকে। এখনও প্রশ্ন করছি, সেই 4 জন গেল কোথায়? আমার গত 14 বছরে যা যা জঙ্গি আক্রমণ হয়েছে, সেই জঙ্গি আক্রমণের ভেতর আমার পাঠানকোটের অত্যন্ত সুরক্ষিত সেনা ছাউনি আক্রান্ত হয়েছে। পাঠানকোট ইজ নট শিয়ালদা, পাঠানকোট ইজ নট পানিহাটি। সেখানে কিভাবে আক্রমণ হলো, এবং তারপর তুমি কি করে পাকিস্তানি গোয়েন্দা দফতরকে এখানে এনে সরজমিন করতে দিলে? এখনও কিন্তু আমরা জানি না ওই RDXটা, যেটার জন্য আমার ওই 46 জন সেনাবাহিনী মারা গেছিলেন, সেটা কি করে এসেছিল। এবং দুর্ভাগ্যবশত এই প্রশ্নগুলো করবার জন্যে, এই প্রশ্নগুলো চ্যানেলে হবে না, এই প্রশ্নগুলো ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান, ভারতবর্ষের গণতন্ত্রের মন্দির সংসদে হতে হবে। সংসদের বিশেষ অধিবেশনের দাবি আমরা কবে থেকে করে যাচ্ছি।
সর্বদলীয় বৈঠকে নিঃশর্তভাবে সব বিরোধী দল সরকারের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিয়েছিল। দুর্ভাগ্য কি জানো? আয়রনি অফ ফেট, সেই সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। তিনি আমার সাংবিধানিক অভিভাবক নন? তার কাছে অগ্রাধিকার কোনটা? তিনি আজ অবধি কিন্তু পুঞ্চে গিয়ে উঠতে পারেননি। রাহুল গান্ধী চলে গেছে, তিনি আজ অবধি মণিপুরে গিয়ে উঠতে পারেননি। শুধু নির্বাচনী প্রচার। তোমার যেহেতু 2026-এ পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, তুমি আলিপুরদুয়ারে আসতে পারছো, তুমি পুঞ্চে যেতে পারছো না। এই প্রশ্ন আমি করব না। তুমি মণিপুরটা কি ভারতবর্ষের বাইরে? এই প্রশ্ন আমি করব না। এবার এই প্রশ্নগুলো যেই মুহূর্তে আমরা করব, আমি তোমাকে বলছি, তোমার এই চ্যানেলের যখন তোমরা এই ভিডিওটা আপলোড করবে, কিছু পেড ট্রোল আছে যারা হচ্ছে বিজেপির পয়সায় চলে, যাদের সারা জীবনে তার পাশের বাড়ির লোকটা হচ্ছে না, তার নিজের বাড়ির বউ বাচ্চা তাকে পাত্তা দেয় না, তারা এখানে খিস্তি মারতে শুরু করবে। কারণ এই খিস্তিটা মারলে তারপরে গিয়ে তাদের মালিকরা তাদের 1 টাকা 1.5 টাকা 2.5 টাকা করে দেবে। এটা হচ্ছে বাস্তব। কিন্তু তারপরেও আমরা এই প্রশ্নগুলো করব। তাদের ট্রোল, যাদের সারা জীবনে কোনো অ্যাচিভমেন্ট নেই খিস্তি মারা ছাড়া, যাদেরকে তাদের মানে বাড়ির লোকজন তাকে পাত্তা দেয় না, তাদের বাড়িতে পালং শাক হবে না পুঁই শাক হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত কাউকে জিজ্ঞাসা করে না, তাদের বক্তব্যের কোনো গুরুত্ব নেই। কিন্তু প্রধানমন্ত্রী, আমি নরেন্দ্র মোদীকে ভোট না দিলেও তিনি আমারও প্রধানমন্ত্রী, তাকে এই প্রশ্নগুলো করবার দায় এবং দায়িত্ব আমার আছে। অপারেশন সিন্দুর ভারতবর্ষের আবেগের প্রতিভূ, তাকে নিয়ে কাউকে রাজনৈতিক এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করতে হবে। এবং বিশ্বাস করো, যেই মুহূর্তে আমরা এই শুনেছিলাম ট্রেডমার্ক, সবার আগে যে এফআইআরটা হয়েছিল সেই এফআইআরটা আমরা করেছিলাম। আমি, নিলয় প্রামাণিক, এরা মিলে আমরা এফআইআরটা করেছিলাম এবং সেটা তোমরা দেখেছিলে সোশ্যাল মিডিয়াতে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।